আসলে আপনি যেটা বলেন না যে দ্রষ্টা নিজেকে দেখে না, আমরা কোথাও নিজেকে এত জীব ভাবে দেখি যে অপরকে বাধ্য হয়ে জীব মানে নিজেকে জীব ভাবে অ্যাজাম্পশন নেওয়া, তো এবার অপরকে প্রেডিকশন করছি যে এ সত্য এ সত্য, নিজেকে আর দেখা হয় না, যার জন্য ওই জায়গায় ভাবটাও প্রত্যেক মুহূর্তে বদলাচ্ছে। তো জীব ভাবই তো বদলায়, একটা আই অ্যাম ওটা তো বদলায় না, জীব ভাবটাই তো বদলাচ্ছে। কিন্তু আমার একটা কথা আছে যে দেখছি তো অনেকেই হয়তো বুঝছি বা অনেকে বুঝছে, তো দেখতে পাই যে তারা বলছে মুখে আই এম নাথিং, কিন্তু যখন রিয়াকশন করছে বা কিছু কাজ করছে সেখানে কিন্তু আবার কোথাও জীব ভাব বা অহংকার ভাব চলে আসছে। তাহলে কি এরকম কিছু যে আই এম নাথিং মুখে বলছে, তাদের অনুভবও আসছে, কিন্তু আই এম যেটা তাকে এমন কিছু মানে এমন ভাবে কিছু ডিফাইন করে রেখেছে যে সেটা মানে খুব একদম লুকানো, যেটাকে মানে না, দ্যাট ইজ অলসো আ ইমেজ। সে কিভাবে ব্যবহার করে, ব্যবহার কালে বদলাবে না, ব্যবহার কাল আলাদা আলাদা থাকবে। শুধু একটাই জিনিস জ্ঞানী অজ্ঞানীতে ভেদ হয়, জ্ঞানী কোনো নিজের বা অন্যের ছবিতে স্টাক হয় না, ব্যবহার কাল বদলাবে না। নিসর্গদত্ত মাঝে সে সবজি বিড়ি খেয়েছে, ওখানে বদলাবে না, ঠিক আছে। মাছ খেয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মাছ খেয়েছেন, ঠিক আছে। স্বামী বিবেকানন্দ এত কাজ করেছেন, ঠিক আছে। তুরানন্দজি সারা জীবন শুধু বেশিরভাগ পঠন পাঠন করেছেন, ঠিক আছে। তারপর তুই পাপাজিকে দেখা যাবে যে উনি একরকম ভাবে জীবন কাটিয়েছেন, রমন মহর্ষি গালে হাত দিয়ে জীবন কাটিয়ে দিয়েছে, তো সব তো আলাদা আলাদা, ঠিক আছে। ওখান থেকে তুমি যদি কোনো একটা মাপদণ্ড বের করে নাও যে একজনের একটা আচরণ এরকম হওয়া উচিত, ইট ইজ ইয়োর ইমেজ, একটাই ভেদ, দে আর নট স্টাক উইথ দেয়ার লাইফ স্টোরি, স্টাক নয়, এইখানে দেখতে হবে। তাদের কোনো জিনিসে তারা অনায়াস এগিয়ে পড়তে পারে, অনায়াস এগিয়ে পড়তে পারে, তাদের পেয়েছি হারিয়েছি ফিলিং থাকবে না। পাওয়ার জন্য খুব ইচ্ছা আর হারানোর জন্য দুঃখ, এই দুটো পাবে না, ঠিক আছে। বাকি সে সবকিছু নিজের মধ্যেই করবে, তুমি যেমন খাও সে তেমন খাবে, তুমি যেমন আচার চাও খাওয়ার সময় সেও আচার চাইবে, ঠিক আছে। তোমার পায়ে যদি কেউ মারিয়ে দেয় তোমার যেমন লাগে, তুমি যেমন ইরিটেট হয়ে যাও সেও ইরিটেট হয়ে যাবে, বাট হি ডাজন্ট কনসিডার হিমসেলফ টু বি ইরিটেটেড, যে আমি একজন ইরিটেটেড পারসন, এমন ভাবে দেখেন। এইটাই মাত্র ভেদ, আর কোনো ভেদ নেই। কিন্তু এবারে তুমি মিলিয়ে নাও তুমি কোন ইমেজের কথা বলছো। জ্ঞানী নিজেকে সিদ্ধও করতে আসবে না যে তুমি কি মনে করো না মনে করো, তার মধ্যে ওই জিনিসগুলো জন্মায় না। ইট ইজ সিম্পল নাথিংনেস অ্যাজ এভরিথিং। আমি যদি এখানে কনস্ট্রাকশনের কাজ দেখতে যাই, আমি দেখবো তো যে এরা ঠিক সময় কাজ করছে কিনা, তুমিও দেখবে গিয়ে, তুমি যা বলবে আমি তার থেকে হয়তো বেশি ছেড়ে দেবো যদি কাজে না করে। বাট দেয়ার ইজ নো স্টাক, এইটুকুই ভেদ হবে যে আমি ওটা হয়ে গেলাম না। কিন্তু সাধারণ মানুষ কি করবে, কন্টিনিউ হি ইজ মিলিং ওভার দ্য হেড, যে এটা চলতেই থাকছে চলতেই থাকছে, দ্য চিপারিং, ইনার চিপারিং চলতে থাকবে, এটা হলো না ওটা হলো না, এটা পেলাম না ওটা পেলাম না। আমি কতবার বলছি এই মেটেরিয়ালগুলোকে প্রিজার্ভ করো, ঠিক আছে। ওদের থেকে অনেক বেশি আমি ওয়ারি দিইনি হিসাব মতো দেখলে, ঠিক আছে। তো এটা একটা আলাদা রিয়েলম। ওইখানেই কালকে বলছিলাম যে দেয়ার ইজ আ সিম্পল লাভ। এই একটা জিনিস দেখতে পারো, খুব সুন্দর উপনিষদে আছে, 4টে লক্ষণ দেখা যায় জ্ঞানের ক্ষেত্রে। কি লক্ষণ? যদি এটা অজ্ঞানী দেখতে পাই, জ্ঞানী কোনো লক্ষণে নেই, যার কোনো লক্ষণ নেই সে জ্ঞানী, ঠিক আছে। তবুও বলা যায় ওই যে প্রথমে বেশি চাইল্ড লাইক, যেমন বাচ্চা কিন্তু আটকায় না, এটা খেলছে ওটা খেলছে, তার কার্যকারণ নেই। যেমন একটা সাধারণ মানুষের মধ্যে তুমি পাবে যে দেয়ার ইজ এ প্রোটোকল, কন্টিনিউ প্রোটোকল, দেয়ার ইজ কন্টিনিউটি। জ্ঞানীর একটা সিভিং কন্টিনিউটি থাকে, কিন্তু প্রথম জিনিস হবে তার কোনো সংকল্প থাকে না, যেটা হতেই হবে, নাহলে গালে হাত দিয়ে বসে আছে, এটা থাকে না ফার্স্ট। এটা থেকে দেখা যেতে পারে চাইল্ড লাইক, এখন খেলছে তখন খেলছে, যত বয়সই হোক না কেন। রমন মহর্ষি বলেন আমি যত বয়স হচ্ছে আমি বালক সুলভ হয়ে যাচ্ছি, ঠিক আছে। এই বালক সুলভ এই নয় যে আমি কিছু জানি না বা ভুলে গেছি, সবই জানে কিন্তু জাস্ট খেলছে চুপচাপ করে, ঠিক আছে। সেকেন্ড জিনিস হলো ও জড়বৎ হয়ে যায়, টাইম বাই টাইম হি উইল নট রেসপন্ড। অনেক জিনিসে তোমার অনেক কথায় বা অনেক আচরণে তাকে পাওয়া যাবে যে সে একদম স্থবির হয়ে গিয়েছে, দ্যাট ডাইনামিক সবসময় নয়, সে চুপ হয়ে গিয়েছে, ভিতর বাহিরে চুপ। ওই সময়তে জ্ঞানীর ক্ষেত্রে কাছে যাওয়ার সাহস হবে না,
সাধারণ মানুষের ক্ষেত্রে চট করে হবে না, সে চিন্তিত হতে পারে। জ্ঞানী চিন্তিত নয়, তাই তুমি তার মুখে চিন্তা রেখা দেখবে না ওই সময়, কিন্তু থাকবে যে চুপ, মানে চুপ, ভিতর বাহির চুপ। মা সারদার ক্ষেত্রে দেখা যেত, কেউ কথা বলতে গেছে, কথা বলতে পারছে না, এটা তার ভয় নয়। সন্ন্যাসী সন্তানরাও গিয়েছে, কিন্তু চুপ হয়ে গিয়েছে, কিছু বলতে পারছে না, তো জড়বৎ হবে। তারপরে কি আছে? উন্মাদবৎ। উন্মাদবৎ মানে এরকম ভাঙচুর করছে না, তার যে আচরণগুলো একদম মিলবে না জগতের লোকের সাথে, অপোজিটস হবে। অনেক সময় জ্ঞানীর আচরণ অপোজিটস হবে। যেখানে সবাই কিছু করতে চাইবে, সে কিছু করতে চাইবে না। যেখানে সবাই হয়তো অনেক কিছু করবে না, সে ওখানে হয়তো অ্যাক্টিভ। যেটা সবার কাছে ছোট, তার কাছে হয়তো বড়। যেটা সবার কাছে বড়, তার কাছে কোনো গুরুত্ব নেই। এটা উন্মাদবৎ। ইয়া নিশা সর্বভূতানাম। তাহলে তিনটে হলো, তাই তো? বালকবৎ, উন্মাদবৎ, জড়বৎ আর পিশাচবৎ। সূচি অসুচির অত বোধ থাকবে না, এটা ভালো, ওটা মন্দ, এটা ঠিক আর ভুল, এত কিছু থাকবে না। সূচি অসুচি শুধু খাবার নয়, তাতে ঠিক ভুলের অত গুরুত্ব নেই, পাপ পুণ্যের অত গুরুত্ব নেই। কেউ পতিত হয়েছে, কেউ উঠে গেছে, এটাও তার কাছে অত গুরুত্বপূর্ণ নয়। জ্ঞানের কাছে একটাই মাপদণ্ড, ইউ আর কনসিয়াসনেস, ইউ আর আলটিমেট। হয়েছে, নাহলে তো হয়নি, আর কোনো কিছু নেই। সে মাপে না যে ধীরে ধীরে তুমি উঠছো, তুমি এই ভালো কাজ করেছো, তুমি মন্দ কাজ করেছো, এটা খারাপ মানে খারাপ, এই রিজিট কোনো তার কাছে মাপদণ্ড নেই যেটা জগতে তুমি পাবে। একটা মানুষ সারা জীবন একটা জিনিসকে ভালো বলে, একটা জিনিসকে মন্দ বলে, জ্ঞানী বলে। এইগুলোর থেকে একটা উপরে ধারণা করা যেতে পারে যে হ্যাঁ, যে এই ব্যক্তির মধ্যে এটা চলছে বিষয়টা। আর না হলে বাইরের আচরণে কিচ্ছু বোঝা যাবে না। যে আরে এনারা তো গরম লাগছে, এরকমই লাগবে, একই লাগবে, তোমার থেকে বেশি লাগবে, হতে পারে। আবার তুমি দেখবে যে বিষয়ে তুমি খুব ওয়ারিড, উনি হাসতে হাসতে চলে গেল। তুমি যে বিষয় নিয়ে একদম ভাবো না, সেই বিষয় নিয়ে দেখবে ও প্রচন্ড ভাবছে। এইটুকু নিশ্চিত, জ্ঞানীর পার্সোনালিটিকে আইডেন্টিফাই করতে পারবে না। তুমি এটা বলতে পারবে না ইনি এমন, এইটা বলতে পারবে। ওই জন্য সাধারণ মানুষের জ্ঞানীর সাথে চলে তার মাথা খারাপ হয়ে যাবে। ওই জন্য গুরুর সাথে বেশিক্ষণ কাছাকাছি থাকতে না বলে। আমি একে বলেছিলাম যে কাছাকাছি থাকছো ডেঞ্জার, গুরুর সাথে যেন থাকতে না করে দেয়। গুরুর আচরণ ঠাউর করতে পারবে না, এই দিক হবে, ওই দিক হবে, সেই দিক হবে। তখন মানে নিজের মতো করে বাজারি করা হয়ে যাবে, বা লোক মানে এটা কনসেপচুয়াল হয়ে যাবে তখন গুরুকে। কনসেপ্ট তো আছেই, যে তোমার সামনে আছে। আমি যখন অজ্ঞানী, আমি যখন গুরুকে দেখবো, তখন তো গুরুকে আমার স্তরে টেনে নামিয়ে আনবো। না, স্তরে নয়, ব্যাপারটা উল্টো। তোমার কাছে অনেক ইমেজ আছে গুরু কেমন হয়, গুরু তো নিজে, আর গুরুর কাছে কোনো ইমেজ নেই, তুমি মেলাচ্ছ বসে বসে। না, হ্যাঁ, টেনে আনার কথাই নয়, তোকে টানতেই পারবে না। জ্ঞানীর কোনো কান নেই যেটা ধরে টানবে। না, তখন কি মানে আমি যে একটা শ্রদ্ধা করতে পারতাম, সেটা আর আসবে না তো ভেতর থেকে। ধরুন আমি যদি এখন উদাহরণ নিই, কার উদাহরণ নেবো, ধরুন তরুণ গোস্বামী, যে একমাত্র জ্ঞানী সে তরুণ গোস্বামীকে সম্মান করতে পারবে। কিন্তু আমাদের সাধারণ ছেলে, আমাদের মধ্যে ছেলেরা, তারা বলবে পাগল, গালাগালি দিচ্ছে, ছুটছে কেন, তখন তাকে আর সেই সম্মানটা দিতে পারবে না। ওইটাই তো ব্যাপার। একটাই স্তর আমি সবাইকে বলি, ডিপ রুটেড লাভ ফর নলেজ, উইজডম, জ্ঞানের প্রতি তৃষ্ণা। এটা দিয়েই মাত্র জ্ঞানীকে চেনা যাবে। তোমার যদি তৃষ্ণা থাকে, তাহলেই মাত্র তুমি চিনতে পারবে। আর তখন শ্রদ্ধা করতে হয় না, শ্রদ্ধা হয়। আর বাকি কেউ শ্রদ্ধা করতে পারবে না, শ্রদ্ধার অভিনয় করতে পারবে। তোমার অথেন্টিসিটি জ্ঞানীকে অথেন্টিফাই করবে, এছাড়া করা যাবে না। তুমি তখন তার সব আচরণের মধ্যে দ্যাট ওয়ান স্ট্যান্ড পয়েন্ট দেখতে পাবে, যখন ইউ আর ইন লাভ উইথ ওয়ান, এছাড়া দেখতে পাবে না। এই জন্য আমি বারবার বলি সকলকেই যে বি উইথ ইয়োর সেলফ। আমাকে বা কাউকে বুঝতে হবে না, বোঝা হয়ে যায়। না, এই যে ধরুন জ্ঞানের প্রতি যে তৃষ্ণা বা ক্ল্যারিটির প্রতি যে আর্জ আমাদের,
এটা তো নিশ্চয়ই তখনই হয়তো আসবে যে বুঝতে পারবে যে এটা ছাড়া আমার কোনো গতি নেই। ইয়েস, আমার মনে হয় তখনই আসতে পারে, নাহলে এই যখন এই জগতের কোনো চারদিকে ঝোঁক মারা আছে তখন তো এটার প্রতি আসবে না। না তো ওইটার প্রতি তৃষ্ণা মানে তখন হচ্ছে সব করে যখন হয়তো বুঝে যাচ্ছে যে এটার প্রতি এটা ছাড়া আর উপায় নেই। রাইট। নাহলে এত শুনছি এত বুঝেছি আর যে বা সেই তৃষ্ণা আসছে না কেন? ওটাই দেখুন, একটা খুব সুন্দর কথা বলেছিলেন যে মহারাজের যদি কেউ 2 থেকে 3টে লেকচার শুনে তার আর কনফ্লিক্ট থাকার কথা নয়, এবার আপনি আপ হবে। ইফ দেয়ার ইজ আর্জ ইনাফ, হ্যাঁ, ইটস মোর দেন দ্যাট, আর দরকার নেই। এবারে তার যাত্রা চলতে পারে, কিন্তু একটা জিনিস ঠিক, গুরু যাই বলুক না কেন, কোনো জ্ঞানী যাই বলুক না কেন, ইউ আর দ্য আলটিমেট রিয়েলিটি। তুমি যদি এটাকে গুরুর দেওয়া শব্দে যতই তার মধ্যে পোটেনশিয়াল বিষয় থাকুক না কেন, তুমি যদি ওকে ভ্যালিড না করো, যতদিন তুমি হোল্ড করে রাখবে ওটা হোল্ড হয়ে থাকবে, আর ওটা ম্যানিফেস্টই করে তোমার মুমুক্ষা, তোমার লাভে, তোমার ভালোবাসায়। এটা একটা পথ, দ্যাট ইউর ইন্টেন্স সার্চ। আর না হলে নেক্সট পথটা আরো কঠিন, বা বলা উচিত নয় কঠিন, অ্যানাদার ওয়ে, ইন্টেন্স লাভ ফর গুরু, ওতেও হয়ে যায়। দুটো আরেকবার বলুন। খুব গভীর প্রেম অথবা খুব গভীর জ্ঞান তৃষ্ণা, দুটোতেই হয়ে যায়। যেটা গভীর প্রেম বলছেন ওটা একটা ট্রাস্ট, যে আমি গুরুর প্রতি বিশ্বাস। হ্যাঁ, আনকজ ট্রাস্ট। ওখানে জ্ঞানের তৃষ্ণা আমার মিশালে চলবে না। ভালোবাসি, ইয়েস। মুগ্ধ বোঝো, রূপমুগ্ধ অন্ধ কীটাধম, প্রেমমত্ত তোমার হৃদয়। যেমন একটা আগুনের দিকে পতঙ্গ ভালোবেসে ধেয়ে চলে যায়, সে মরবে কি বাঁচবে এটা নিয়ে ভাবেও না, জ্ঞান ও জ্ঞান নিয়ে ভাবেও না। ইফ দেয়ার ইজ সাচ লাভ, কখনো হয়ে যাবে। তখন ওই লাভ তোমাকে জ্ঞানের খোঁজ করিয়ে নেবে, তোমাকে পার্সন হিসাবে করতে হবে না, ওটা করিয়ে নেবে। এটাও হতে পারে, ওটাও হতে পারে। এটা পুরো আনকজড, এটার কোনো কারণ তুমি খুঁজে পাবে না ওখানে, তবু একটা কারণ বলতে পারবে। কিন্তু যদি এটা উপরি ভালোবাসা হয়, নিজেই বুঝতে পারবে যে তার অনেকগুলো চয়েসের মধ্যে গুরু ইজ অ্যানাদার চয়েস, ইট ইজ নট হিজ আলটিমেট চয়েস। গুরু তো আলটিমেট চয়েসই হবে। লাভ ওয়ান হয় না, গুরু বলে প্রশ্ন না, যে কোনো জিনিসই। ইফ ইট ইজ নট ফার্স্ট পয়েন্ট, তোমার 2, 3, 4, 2 lakhs, 5 lakhs এক ওয়ান কথা বলবে, তাই না? যেমন তোমার শরীরের চোখ, নাক, কান, মুখ 2, 3, 4, 5। আমি যদি বলি যে দ্য মাড, মাটি তোমার দেহে, ওটা প্রথম। যদি ওটাকে সরিয়ে নেওয়া হয়, তোমার শরীরের মধ্যে যদি আর্থ এলিমেন্টকে সরিয়ে নেওয়া হয়, চোখ কি, নাক কি, কান কি, এত নার্ভস কি, কিছু না হলো, বুঝে যাচ্ছে? সেরকমই লাভ, লাভ ওয়ান ফার্স্ট। আর ফার্স্টই দ্বৈত বর্জিতম, দুই নেই যার, বলা যাবে না দুই ছাড়া, দুই শব্দ দিয়ে বাক্যে বলা যাবে না। অদ্বিতীয়ম, মা বললেন না, দ্বিতীয়াকা মমা পারা, অপরা, আমি ছাড়া কিছু নেই, শরীরে মাটি ছাড়া কিছু নেই, চোখ, কান, নাক, মুখ যত গুরুত্বপূর্ণ হোক, লাভ টুয়ার্ডস আর্থ, এটা ফরমোস্ট, প্রথম, এর আগে কিছুতে যাবে না, ওটা লাভ আমাদের। ওই জন্য এটা সাইলেন্ট, দেখো আমরা ওটাকে মনে করি না কিছু, বাকি সবগুলোকে গুরুত্ব দিই, কারণ অপরে আমাদের রুচি। তো গুরুই হোক বা অন্য কিছুই হোক, যেটার সাথে কোনো নেগোসিয়েশন চলে না, এটাই অনলি তোমার লাভ। যেটার উপরে কোনো কথা চলে না, তাই না? যার উপরে কোনো কথা চলে না, তাহলে লাভ হলো। সে যখন বলবে তত্ত্বমসি, কিভাবে বিশ্বাস না করবে? বললেই হয়ে যাবে, তৎক্ষণাৎ হয়ে যাবে। সুরেশ্বরাচার্য এদেরকে অনেক খাটতে হয়েছে, মন্ডন মিশ্র ছিল তো, মন্ডন মিশ্র তর্ক যুক্তি অনেক খোঁজ করতে হয়েছে, হস্তামলককে কোনো খোঁজ করতে হয়, এমনি বসে বসে হয়ে গেছে, এমনি বসে বসে হয়ে গিয়েছে। বিবেকানন্দ পরবর্তীকালে কেঁদেছিল যে যখন তিনি ছিলেন তখন আমি অনুসন্ধান করে কাটিয়ে দিয়েছি, প্রেম করিনি, আর যখন প্রেম হলো তখন তিনি নেই। ওই জন্য বিবেকানন্দকে অনেক ঘুরতে হয়েছে, অনেক খাটতে হয়েছে। লাটু এমনি বসে বসে পেয়ে গেছে।
অদ্ভুতানন্দজি ঠাকুরকে যখন দেখছে যে এর ক্রেডিবিলিটি কেমন, বলছে যে কিরে চলে যা, রামবাবুর বাড়িতে কাজ করতো, কাজের লোক তো, অল প্রোফাইল লোক ছিল তার কাছে, হ্যাঁ, জমিদারের ছেলে, হ্যাঁ, নুন আনতে পান্তা ফুরাইতে এমন ছেলে, ঠিক আছে, বিয়েওয়ালা ছেলে, বয়স্ক লোক, সংসার করা লোক, তারপর এরকম বিহারি মূর্খ চাকর, মাতাল গিরিশ, সব রকম ভ্যারাইটি পাবে ওখানে, কোনো ভেদ নেই, বউ, তা কিছু বাদ নেই। যাই হোক, লাটুকে জিজ্ঞেস করেছে, তখন লাটু বলছে, লাটু একটাই ছিল ঠাকুরের প্রতি ভালোবাসা, ভালো লেগে গেছিল, কোনো কারণ নেই, ঠিক আছে, ওই সাধন ফাধন অত কিছু বুঝতো না, এটা করতে হবে ওটা করতে হবে, সেটা উনি বললেন তো চললো লাটু। এইরকম ক্ষেত্রে ওই যে বলি আমি, আমার যেটা দেখি, বেচারা ওকে কিছু করতে হবে না, গুরুকে বহুত খাটতে হবে ওর জন্য, গুরুকে জ্ঞান নিয়ে নিয়ে ঘুরতে হবে, নিয়ে নে বাবা নিয়ে নে, ওর তো কিছুই চাই না। তাহলে লাটু বলছে আমি আপনার প্রসাদ খাবে, যাই খাবো, যা থাকবে প্রসাদ। যদি এই গল্পে যদি যাই তো স্বামীজি তো ঠাকুর তো স্বামীজিকে পুরোপুরি দেখে নিয়েছেন, অথচ স্বামীজি মৃত্যুর আগের মুহূর্তে অব্দি ঠাকুরকে করছেন, যে দেখছেন যে রিয়েল কিনা। তো কিন্তু তাহলে স্বামীজির ঠাকুরের প্রতি সেই আসলো কি করে, সেই যে ইনি আমার গুরু বা এটা তো অথেন্টিক তো না, স্বামীজি সম্বন্ধ দীক্ষা হয়ে গেছে, অথচ দীক্ষার পরেও স্বামীজি মৃত্যুর আগের মুহূর্তে ঠাকুরকে দেখছেন যে রিয়েল কি আনরিয়েল, ওটা ঠিক ধরতে পারলাম। তাহলে তো ধরার কি আছে, সার্চ তো না, না ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত না পুরনো বিশ্বাস হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাই বলছে। কি দীক্ষা হলো না হয়েছে, ঠাকুর স্বামীজিকে কি দীক্ষা দিয়েছেন জানা নেই, এই ব্যাপারগুলো ঠিক আমার, ও বিভিন্ন কথা আছে, কখনো সন্ন্যাস দেয়নি ঠাকুর, তাহলে এবার মন্ত্র দীক্ষা দিয়েছিল কি না দিয়েছিল ইনি ভেবে লাভ নেই আমার, ঠিক আছে, ওদের কিছু এসে যায় আসে না, সেটা আমার কাছ থেকে লোকে দীক্ষা নিতে এসছে, কিন্তু প্রশ্নটা না, এটা অ্যাক্টিভেট কখন হবে, আমি তোমাকে একটা কুমড়ো বীজ দিলাম, তুমি পার্সে রেখে দিলে, তাহলে মানে কি দীক্ষা নিয়ে নিয়েছে, এটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। তো স্বামীজি সার্চ করছেন না, উনি সার্চ ফর নলেজ, তো যতক্ষণ পর্যন্ত না পূর্ণতঃ, ঠিক আছে, শিকার হয়ে যায় ততক্ষণ পর্যন্ত অবশ্যই বাজাতে হবে, বাজিয়ে দেখতেই হবে, কোনো উপায় নেই, এবং উচিত বাজিয়ে দেখা, চারিদিক থেকে বাজিয়ে দেখা উচিত, ঠিক আছে। ওটাই তো স্বামীজি বললেন যে যখন তিনি ছিলেন আমি বাজিয়ে দেখতেই, বাজাতে গেলে তো দুই চাই না, একটার সাথে একটা লাগবে তাহলে তো বাজবে, তো অবশ্যই দেখো কাঁসা কি পিতল কি সোনা কি রূপ, কিন্তু যখন প্রেম আলটিমেট সিদ্ধান্ত, প্রেমেতেই হবে, সে লাটুর প্রেমী হবে আর বিবেকানন্দের প্রেমী হবে। যখন উনি সামনে ছিলেন আমি সন্দেহ করার একটা সময় কাটিয়ে দিয়েছি, অনেকটা সময় কাটিয়ে দিয়েছি, উনি যখন সরে গেলেন আর স্বামীজি যখন শেষের দিকে যখন রিয়েলাইজ করছেন, তখন তিনি ভাবছেন যে আরে ইনি যেটা বললেন ওটাই তো হলো, তিনি যখন বলছেন আমি কত কথা শুনিনি, ওই যে সুযোগটা, ঠাকুর তো খুব বেশি দিন শরীরে ছিলেন না, ওই যে সুযোগটা আমি মিস করেছি। স্বামীজির কিছু করার নেই, দ্যাট ইজ হিজ নেচার, কিন্তু স্বামীজির সৌন্দর্য হলো অনেস্ট, উনি যেটা করছেন তো করছেন, ঠিক আছে, এবং সেই জন্য যদি উনি ওনার ক্রাইটেরিয়া, মানে উনি যে ক্রাইটেরিয়া বলবো না, ওনার যে কি বলবো, ওনার যে পরীক্ষায় যে উত্তীর্ণ হয়ে যাবে ওর কাছে উনি মাথা দিয়ে দেবেন পুরো, উনি আর বাঁচিয়ে রাখবেন না কিছু, ওটাতে লাভ সমর্পণ। লাটুর ক্ষেত্রে ভাবতেই হয়নি, লাটুর সহজ ধ্যান, ঠাকুরকে ভালোবেসে ঠাকুর বলেছে যা শিব মন্দিরে, লাটু বসে গেছে, হারিয়ে গেছে, ওখানে ও ধ্যান করছে না, ও ঠাকুরের আদেশ পালন করছে। কি ব্যাপারটা হচ্ছে, দেয়ার ইজ নো মি, আমির কোনো অস্তিত্ব নেই, ঠিক আছে, এটাই সমাধি, এটাই ধ্যান। স্বামীজির ক্ষেত্রে কি হলো, নিজেকে ঘষে ঘষে হারতে হলো, দ্যাট মি নরেন্দ্রনাথ দত্তটা হারলো, যত রকম কোয়ারি করলো করে 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 দেখলো সবেতে টিক মার্ক হয়ে গিয়েছে, এগিয়ে চলে যাচ্ছে, একে ধরা ছোঁয়া যাচ্ছে না, তখন স্বামীজি হারলো। যেখানে the sense of separation নেই, personhood নেই, equal to you are on your goal, personhood এখনো নেই। এবার কেউ লড়ে খেটে ডিজলভ হয়, কারোর প্রেমে ডিজলভ হয়ে যায়, দুটোতেই হয়। ওই যে ব্যক্তিত্ব না থাকা, ওটাই শুরু ওটাই শেষ। রাইট নাও আমাদের ব্যক্তিত্ব নেই, কিন্তু আমরা এই শুধু আইডেন্টিটিটাকে দেখি না, আমরা ধরে নিই, কনসিডার করে নিই যে ব্যক্তি বলে কিছু আছে, এটা ইনকোয়ারি করলেও চলে যাবে, ঠিক আছে, আবার ওটা
স্বীকার করে নিলেই হয়ে যাবে। নিসর্গ তোমার যেমন বলেছিল, আমি আমার গুরুকে অবিশ্বাস করতে পারি, এটা লাভ। ভালোবাসা এত গভীর, অনেক সঙ্গ করেছেন তাও নয়, কেন হয়েছে এটা বলা যাবে না। সেই জন্য নিসর্গ মা সারা জীবন বলবেন যে, বলে গেলেন রিয়েলি আমি কিছু করি, রিয়েলি আমি কিছু করি। লোক ভাবছে উনি অনেক কিছু করেছেন, লাটু রিয়েলি ধ্যান করেনি। লাটু রামকৃষ্ণের আদেশ পালন করেছে। এটা লোকে খুব সহজে ধরতে চায়, মানে এটা খুব ইজি মনে হয় না, কিছু করতে হবে না। এটার উপর যেমন এটা ইজি, সেটা তেমন এর উপর কোনো অধিকার নেই কারণ। যেমন হাওয়া ইজি, কিন্তু হাওয়ার উপর কারো অধিকার নেই। আনকজড প্রেম হবে কিনা এটার উপর কারো অধিকার নেই, কিন্তু সার্চ ওয়ান ক্যান ডু, ওটা তুমি করতে পারো। আলটিমেটলি দেখলে ওটাও তুমি করতে পারো না, ইট হ্যাপেন্স বাই ইটসেলফ। কিন্তু তবুও যদি বলতে হয় তাহলে বলা যাবে হ্যাঁ, প্রেমে কোনো শিকার নেই, প্রেমে প্রেমই আছে। যার প্রেম হয়নি আর প্রেমের কথা বলবে, সে ঠিক বিন্দুতে এসে ভালো নেগোসিয়েশন করবে, তার নেগোসিয়েশনের থেকে তার ব্যক্তিসত্তা সরবে না। ঝাল লঙ্কা আনতে বলেছে, আর রামকৃষ্ণানন্দজি সারা বাজারে চাকতে চাকতে গেছে। ঝাল হচ্ছে কিন্তু, চোখ মুখ লাল হয়ে গেছে। অনেক বাজার ছাড়িয়ে ছাড়িয়ে গিয়ে ধরো 25-30টা দোকানে চেকে চেকে যেটা সব থেকে ঝাল লঙ্কা ওটা নিয়ে এসছে। এটা প্রেম, এগুলো কোনো জ্ঞান বিচার নয়, ঠিক আছে? তো বিষয় কিছুই না, এই যখনই গুরু বলবে অহম ব্রহ্মাস্মি, চট করে ওটা নিয়ে নেবে সে, দ্যাট পার্সন উড নেই না। এটা তো কোনো পার্টিকুলার সাধন হতে পারে না কারোর কোনো কিছুর। প্রেম সাধ্য, প্রেম সাধন, গল্প শেষ। কিন্তু লোকে যত এসে এখানেও আসে, যত প্রেমের দাবি করে, নো ওয়ান, দেয়ার ইজ নো ওয়ান যার মধ্যে এতটুকু নেগোসিয়েশন আছে, সে প্রেম করতে পারবে। যারা আমিকে বাঁচানোর কোনো ইচ্ছা আছে, হ্যাঁ, সে প্রেম করতে পারবে না। এই কথা মিত্রের একটা গল্প আছে, কালকে বলছিলাম ক্লাসে, যে গুরু শিষ্যকে বলেছে তুই ওষুধটা খা, তাহলে মরার মতো হয়ে যাবে। ঠিক আছে, দেখো গুরু কিভাবে করিয়ে নিচ্ছে, তুই সব বুঝতে পারবি যা বোঝার। দ্যাট লাভ, দ্যাট ট্রাস্ট, আস্থা, ওষুধটা খেয়েছে। ওইখানে দেখো পুরো শিশুবৎ, কোনো প্রিজুডিস রাখেনি, আর মরার মতো হয়ে গেছে। এইবারে পুরো দেখতে পাচ্ছে যে পরিবারের লোক কি কথা বলছে, সবাই ওকে মরা ভাবছে। ঠিক আছে, তো সব অহম ব্রহ্মাস্মি বলছেন, এখানে আবার প্রসেসটা একটু আলাদা হয়ে গেল। ঠিক আছে, ও ছাড়তে পারছে না সংসার, মনে করছে এটাই রিয়েল, এটাই রিয়েল, এটাই রিয়েল। ঠিক আছে, গুরু বলছে ঠিক আছে, তুই রিয়েলিটিটা দেখে নে, তাহলে তুই ওষুধটা খা, তুই মরার মতো হয়ে যাবে, কিন্তু সব দেখতে শুনতে তুই পাবি। ঠিক আছে, সব দেখতে শুনতে পাচ্ছে, এইভাবেই তো জ্ঞানী বাঁচে, মৃতবৎ বাঁচে, সব দেখতে শুনতে পাচ্ছে, কিন্তু রিয়েলিটি ও দেখতে পাচ্ছে, যেটা সাধারণ মানুষ দেখতে পায় না। তো গুরু ওটা করে দিলেন। ঠিক আছে, দিলেন, সব দেখতে পাচ্ছি যে স্ত্রী নিজের বাঁচাতে শুরু করেছে, সে মরে গিয়েছে, যে ওখানে বসে কেউ তাস খেলছে, লাশ তুলতে হবে তো, নিয়ে যেতে হবে তো মর্গে। শেষে বলছে যে আড়ষ্ট হয়ে মরেছে, ভাবটা এমন। যোগী গুরু ছিল তো, তো বলছে যে হাতটা কেটে নাও, দরজা কেটো না, বেঁকে গেছে দরজাতে, 3 ফুটের দরজা বেরোচ্ছে না। বলছে যে আমি এখন বিধবা হলাম, পয়সা করি তো কিছু নেই। ঠিক আছে, এতদিন এত ভালোবাসতো, বলছে একটা কাজ করো, বরং ওর হাতটা মুড়িয়ে নাও বা কেটে দাও, কারণ ওকে তো সেই পুড়িয়েই ফেলবে তুমি। তার মানে এতদিন যাকে এই শরীরটাকে দিয়ে ও রিয়েল মনে করতো, ওই শরীরটা বস্তু হয়ে গেছে। ঠিক আছে, তখন গুরু এসে দাঁড়িয়েছে, নাম ধরে ডেকেছে, যেই নাম ধরে ডেকেছে ধরবড়ি উঠে পড়েছে, বলুন চলুন গুরুদেব। এইভাবে গুরু করিয়ে নেয়, ওকে কোনো এফোর্ট দিতে হলো না, এত কান্নাকাটি করে জগতের অনিত্যতা কিছু বুঝতে হলো না, একটা ট্রাস্ট করে নিল, তুই ওষুধটা খা, বাকিটা আমি দেখে নিচ্ছি, যা দেখার যা বোঝার তোর হয়ে যাবে। এই তোমাদের যখন আমি বলি জাস্ট বি উইথ ইয়োর সেলফ, আর কিচ্ছু করতে হবে না, যে ওষুধটা খেয়ে নেবে, জাস্ট বি উইথ ইয়োর সেলফ, উঠতে চলতে বসতে ফিরতে, বাকি কিচ্ছু করতে হবে না।
না জ্ঞান চাই, না বিচার চাই, না কিচ্ছু চাই না। ইট উইল ডু ইট ওন কোর্স। এই নিজের কাজ নিজে করতে শুরু করবে। ওষুধটা খেয়ে না, সব বুঝতে পেরে যাবে কি করার কি না করার, কে সত্য কে মিথ্যা, কার সাথে কি আচরণ করার, কার সাথে কি বিহেভিয়ার করার, কোনটাকে ইম্পর্টেন্স দেওয়ার, কোনটাকে না দেওয়ার, সব ক্লিয়ার হয়ে যাবে। শুধু নিজের সাথে ফিরে ফিরে আসার ওষুধ খেয়ে নাও, গল্প শেষ। কিন্তু এর জন্য লাভ চাই, আর যদি সেই লাভ না থাকে, ডু এনকোয়ারি। ওটাও সেই লাভই এসে পৌঁছাবে, কিন্তু তোমাকে খুইতে হবে। ছুরি লোহা, ঠিক আছে, আর লোহাও লোহা। যেই লোহা শার্প হয়েছে, নিজেকে খুইয়ে খুইয়ে ভোতা হয়েছে, লোহা ভোতা হয়েছে, আর ছুরি শার্প হয়েছে, দুটো একই কথা না? লোহা নিজেকে খুইয়ে ফেলেছে, লোহা বলছে হায় হায় আমার সব চলে গেল, ঠিক আছে, আর ছুরি বলছে আমি তৈরি হব। ঠিক তেমনি সার্চ, তুমি খুইতে শুরু করবে, আর তোমার মধ্যে দ্যাট রিয়েল সেলফ ও আরো শার্পার হতেও হবে। যার যেটা আছে লেগে পড়ে, এই দুটোর মধ্যে সবার কাছে কিছু না কিছু আছে, সবার কাছে আছে, কোনো অভাব নেই যে আমার দুটোই নেই, এটা হবে না। জ্ঞান আর প্রেম সবার মধ্যে আছে, কেউ প্রেম থেকে জ্ঞান পাবে, কেউ জ্ঞান থেকে প্রেম পাবে। ইট ইজ ভেরি নেচার। চিত আনন্দ তুমি হয়েছো না, সৎ এক্সিস্টেন্স, চিত আনন্দ তোমার স্বভাব আছে। সতের কোনো সাধনা হয় না, সাধনা করার জন্য সৎ চাই, অস্থি চাই, চিতেরও চাই না, আনন্দেরও চাই না, তো ইউ ক্যান ডিল উইথ। এই যে রোজ রোজ শুনছো না, এগুলো খতরনাক। যদি না ফলো করো, জানি বলি অষ্টাবক্র গীতার ক্ষেত্রে খতরনাক। অষ্টাবক্র গীতার 70তম শ্লোক 80তম শ্লোক হয়ে গিয়েছে, হ্যাঁ 100তম শ্লোক হয়ে গিয়েছে, আর তুমি কিছু করোনি, ফলো করোনি, নাও ইট উইল লুজ। এর পুরো এফেক্ট চলে যাবে। তোমাকে অনেক খাবার দিয়েছে, তুমি খাওনি, এক ধার থেকে পচেছে, কিছু করতে পারবে না। আচরণ করলে এগুলো অমৃত, আচরণ না করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে এগুলো বোরিং। দ্য সেম থিং, আচরণ না করলে এরকম মনে হয়, বা মনোটনিতে চলে আসবে যে একই রকম হচ্ছে। হ্যাঁ, মনে নিলেই মনোটনি হবে। যখন জীবনে চলে আসে তখন ইট ইজ লিভিং। জীবনে নিলে কি হবে জানো, তোমরা এখন আমার জীবনে কথা বলতে শুরু করবে। ইট উইল হ্যাপেন বাই ওন ভার্চু, ও আপনিই করবে। এটা তো অ্যাভেলেবেল সবার জন্য, এ তো কারোর জন্য কৃপা, কারোর জন্য কৃপা রাখেনি। তোমাদের চোখে কেউ বিশেষ বা কেউ বিশেষ নয়, এর চোখে কোনো বিশেষ অবিশেষ নেই, সেম টু অল। ইফ ইউ আর লিভিং রাইট নাও না, তুমি আমার ভাষায় কথা বলবে। আমাদের একটা ছেলে রমন মহর্ষিকে বুঝছিল, ও আমার ভাষায় কথা বলতে শুরু করেছে কোনো রকম চেষ্টা ছাড়াই। আমি ওকে জিজ্ঞেস করছি যে এই ক্ষেত্রে তুই কি সিদ্ধান্ত নিবি, ও আমার সিদ্ধান্ত বলতে শুরু করেছে, সেটা আমি বলবো, সেটা আমি করবো। আমি তখন বললাম ব্যাস, স্টে হিয়ার। আর আমাকেও বুঝতে হবে না, আশ্রমকেও বুঝতে হবে না, কিছু বুঝতে হবে না, ওইখান থেকে কাজ হবে। বেশিরভাগগুলো দাঁড়ায় না, ওর সাথে ন্যায় করে না, ওই জায়গাটা একটু দাঁড়িয়ে যেতে হয়। এটাই বারবার বলছি তোমাদেরকে যে স্টে হিয়ার, স্টে উইথ ইট। That habit pattern, it will lose its intensity, ওটা লুজ করে যাবে। যে হ্যাবিট প্যাটার্ন, ওটার ইন্টেন্সিটি লুজ করতে থাকবে আস্তে আস্তে, যেভাবে দেখা, এইভাবে চলা, এইভাবে বলা। কথা বললে লোকে শব্দ শোনে না, জাস্ট অবজার্ভ ওয়ার্ডস বিটুইন দ্য পজ গুলো আছে না, বিটুইন পজ, ওগুলোকে অবজার্ভ করো রাইট নাও। আমি যা বলছি, এই পজ গুলো অবজার্ভ করলে আমার শব্দ তোমার কাছে অন্যরকম বলে প্রতিভাত হতে শুরু করবে। সেম থিং, হ্যাবিট প্যাটার্ন হলো ওয়ার্ডস শোনা, সাইলেন্সের সাথে থাকা নয়। ইউ আর ইন সাইলেন্স, ইফ ইউ আর অবজার্ভিং দ্য গ্যাপ বিটুইন দ্য ওয়ার্ডস, ইউ আর ইন সাইলেন্স, নাথিং মোর টু ডু।
ওই জন্য তো না হাঁটলে 10টা ভিডিও শোনার পর আর শোনা যায় না, কি শুনবো।